গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছে। 14 নম্বর প্র্যাকটিস সেটে তোমাদেরকে স্বাগতম। প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, আজকে কিন্তু আগের দিনের তুলনায় আরও স্পিড বাড়বে, অর্থাৎ দ্রুত কোশ্চেনগুলো আমরা করার চেষ্টা করব। যেহেতু যত দিন যাবে আমরা তত টাইমটাকে কমাতে থাকবো যেন পরীক্ষা হলে 15 মিনিটের মধ্যে আমরা যেন প্রত্যেকটা অঙ্ক করে আসতে পারি। অঙ্ক শুধু করতে পারলে হবে না, আমাকে সময়ের মধ্যে অঙ্কটা করে আসতে হবে পরীক্ষা হলে, তবেই আমি একটা ভালো নম্বর তুলতে পারবো। দেখা যাচ্ছে তুমি 20টা অঙ্ক করতে গিয়ে 40 মিনিট সময় লাগাচ্ছ, তাহলে বাকি কোশ্চেনগুলো তুমি কখন করবে? এভাবে কাট আপ ক্লিয়ার হবে না। সেই জন্য আমরা প্র্যাকটিস সেটে আস্তে আস্তে সময়টাকে ডিক্রিজ করতে থাকবো, সময় কম নিব প্রত্যেকটা কোশ্চেনের জন্য। তাহলে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, চলো তাড়াতাড়ি করে করবে। আমি করার আগে যেন তোমরা তাড়াতাড়ি করে আনসার আমাকে করো কমেন্টে। চলো, কি বলছে? একজন দুধওয়ালা 90 লিটার দুধ 1630 টাকায় কেনে, তার মানে 90 লিটার দুধ কিনছে কত টাকায়? আমার 1630 টাকায়। এবার কি বলেছে? এবং 15 লিটার কিনলেন এবং 15 লিটার জল যোগ করলেন। আচ্ছা, 90 লিটার দুধ 1630 টাকায় কিনে, এবার কি বলছে? এই 90 লিটার দুধের সঙ্গে আমার 15 লিটার জল অ্যাড করে দিল, তাহলে টোটাল কত হয়ে গেল? এখন দুধটা 90 লিটার অরিজিনাল দুধ আর 15 লিটার দুধ জল মিশিয়ে দিলে তার মানে কত হয়ে গেল? 105 লিটার। তাহলে এখন হয়ে গেল 105 লিটার। এবার কি বলছে? তিনি যদি এটি প্রতি লিটারে 19 টাকা করে বিক্রি করে, তার মানে এই যে 105 লিটার দুধটা পেলাম, মিশ্রণ দুধটা জল আর দুধের, এইটাকে কি করছে? এবার সে প্রতি লিটার 19 টাকা করে বিক্রি করছে। তার মানে প্রতি লিটার কথার অর্থ কি? 1 লিটার 19 টাকায় করে বিক্রি করছে। তাহলে 105 লিটার কত টাকায় বিক্রি করবে? 105 ইন্টু 19, তার মানে কত হয়ে যাবে গুণ করতে গেলে? 105কে 19 দ্বারা গুণ করলে 5 9 45, 9 5 0 1, তাহলে কত হয়ে গেল? 5 9 9 1, তাহলে 1995 টাকা। তাহলে 105 লিটারের 19 টাকা করে যদি বিক্রি করি তাহলে কত দাম হয়ে যাবে? 1995 টাকা। তাহলে কিনেছো তুমি 1630 টাকায়, বিক্রি করছো 1995, তো কত টাকা লাভ করলে? তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দিব, তাহলে 1630 বাদ দিয়ে দাও, তাহলে 5 6 3, 365 টাকা লাভ করছো। এবার আমাকে কি বলছে? তাহলে তার লাভের শতাংশ কত? শতাংশ মানে কি? শতকরা কত লাভ, পার্সেন্টেজে। তাহলে দেখো, পার্সেন্টেজ বের করার নিয়ম কি? লাভ কত করেছি? মোট লাভ। তাহলে মোট লাভ কত হয়েছে? 365 টাকা। 365 টাকা কত টাকার জিনিস বিক্রি করে আমার কিনেছি? কত ক্রয় মূল্য নিশ্চয়, তার মানে কিনেছি কত টাকার জিনিস বিক্রি করে? 1630 টাকার জিনিস বিক্রি করে ইন্টু 100% পার্সেন্টেজ বের করতে গেলে, তাহলে এই শূন্য গেল, কাটাকাটি করে ক্যালকুলেশন করে তোমরা প্রত্যেকে অ্যান্সার করবে আমাকে যে কত নম্বর অ্যান্সার হবে, এ বি সি ডি কোনটা অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেন। কিছুই নেই, অঙ্কগুলোতে যত দিন যাবে স্যার, যত ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, দেখবে যে একটা সময় এমন হয়ে যাবে যে প্রত্যেকটা অঙ্ক তোমার পরিচিত মনে হবে। অঙ্ক দেখা মাত্রই সলিউশন মাথায় চলে আসবে, ভাবতে হবে না যে কীভাবে করতে হবে। চলো নেক্সট কোশ্চেন। কি বলছে? এ বি এবং সি 14 দিনে একটি কাজ করতে পারে। ধরো এ হলে তুমি, বি হলো তোমার আর একটা বন্ধু, সি হলো আর একটা বন্ধু, তার মানে তোমরা 3 বন্ধু মিলে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি 3 বন্ধু মিলে একটা কাজ করছো কত দিনে স্যার? 14 দিনে। এবার কি বলছে? বি এবং সি একই কাজ 77 দিনে করতে পারছে। তার মানে এ প্লাস বি প্লাস সি, তোমরা 3 বন্ধু মিলে যে কাজটা 14 দিনে করতে পারছো, সে কাজটা তুমি বাদে বি আর সি মিলে কত দিনে করছে? বি প্লাস সি যখন করছে 77 দিনে করতে পারে। তাহলে বলছে যে এ একা কাজটা কত দিনে শেষ করতে পারবে, এটাই আমাকে প্রশ্নে বলেছে, দেখতে পাচ্ছ। তাহলে আগে আমরা কি করব স্যার? যখনই এই টাইপের অঙ্ক দেখবো তাহলে আমরা কি বের করবো? আগে বের করবো আমরা টোটাল অর্ক। তাহলে টোটাল অর্ক বের করার নিয়ম কি? যে এই দুটোর লসাগু 14 আর 77-এর লসাগু করে দাও, তাহলে কত দ্বারা যাবে? 7 দ্বারা। 7 2 14, 7 11 77, তাহলে 11 2 22, তার মানে 154 হয়ে গেল আমার টোটাল অর্ক। টোটাল অর্ক মানে কি? মোট কাজ। তাহলে মোট কাজ বা টোটাল অর্ক পেয়ে গেলাম আমরা 154 ইউনিট। 154 ইউনিট, তার মানে তোমরা 3 জন মিলে 14 দিনে করছো কত ইউনিট কাজ? 154 দিনে। তার মানে 154 ইউনিট কাজ করছো 14 দিনে, তার মানে 1 ইউনিট কাজ কত দিনে করবে স্যার? 1 ইউনিট কাজ করবে 14 দ্বারা ভাগ করে দাও। আচ্ছা, একদিনে কত করবে? 14 দিনে করছো 154 ইউনিট কাজ, একদিনে করবে 14 দ্বারা ভাগ করে দিলে হয়ে যাবে আমার 11 ইউনিট কাজ। তার মানে 3 জন মিলে এ প্লাস বি প্লাস সি একদিনে করবে 11 ইউনিট কাজ, বি প্লাস সি করেছে 77 দিনে 154, তার মানে একদিনে কত করবে? ভাগ করে দাও 2 ইউনিট কাজ। তার মানে বি প্লাস সি একদিনে করবে 2 ইউনিট কাজ, আর এ প্লাস বি প্লাস সি এর মানটা পেয়ে গেলাম একদিনে 11 ইউনিট। তাহলে এখানে লিখো এ প্লাস বি প্লাস সি সমান কত স্যার? 11 ইউনিট। তাহলে এখানে আমরা বি প্লাস সি সমান কত পেয়েছি স্যার? বি প্লাস সি সমান পেয়েছি 2 একদিনে। তাহলে বি প্লাস সি এর জায়গাতে 2টা বসিয়ে দাও, তাহলে এ প্লাস 2 ইকুয়াল টু 11।
অর্থাৎ বি প্লাস সি এর মানটা আমি বসিয়ে দিলাম এখানে। তাহলে এ ইকুয়াল টু কত হয়ে যাবে স্যার, 2টা ওপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, 11 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 9। তার মানে এ একদিনে কত কাজ করতে পারবে, 9 ইউনিট কাজ। এ আমার করতে পারছে একদিনে 9 ইউনিট কাজ, টোটাল কাজ রয়েছে 154 ইউনিট, তাহলে কত দিনে করবে, 154/9 দিনে। অর্থাৎ মোট কাজকে আমার এ একদিনে কত ইউনিট কাজ করতে পারছে সেটা দ্বারা ভাগ করে দেবো, দিয়ে পেয়ে যাবো যে এ যদি একা কাজটা করে তাহলে কত দিনে করতে পারবে কাজটা। তাহলে 154/9 দিনে কত দাগে অ্যান্সার রয়েছে মিলিয়ে নাও তোমরা। আশা করছি যে তোমরা আমি করার আগে করে দিতে পেরেছো, কারণ এই টাইপের প্রশ্ন তুমি প্রত্যেকটা শিফটে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা টেস্টে, এমনকি পরীক্ষা হলে 1 থেকে 2টো কোশ্চিন পাবে, মোস্টলি পাবেই। চলো নেক্সট কি বলছে, একটি ট্যাঙ্ক ফুটো হওয়ার কারণে ট্যাঙ্কে 220 লিটার জল অবশিষ্ট থাকে। একটি ট্যাঙ্ক রয়েছে, ট্যাঙ্কে ধরো এইটা একটা ট্যাঙ্ক, ট্যাঙ্কে কোনো রকমভাবে ফুটো হয়ে যাচ্ছে, যেটা দিয়ে ধরো আগে ছিল এই পর্যন্ত জল, তাহলে এখন ফুটো হওয়ার কারণে জলটা এই পর্যন্ত কমে হয়ে গেছে, এই পর্যন্ত এখন আছে এই পর্যন্ত, তাহলে কত লিটার জল আছে, 220 লিটার জল। এবার কি বলছে, যা মূলত 240 লিটার ছিল, তার মানে কি বলছে, যা মূলত 240 লিটার ছিল, তার মানে এই পর্যন্ত যখন জলটা ছিল তাহলে কত ছিল, 240 লিটার জল ছিল। তার মানে ছিল ট্যাঙ্কে 240 লিটার জল, এখন ফুটো হওয়ার কারণে বেঁচে রয়েছে কত, 220। তার মানে কত কমে গিয়েছে আমার, 240 থেকে 220 বাদ দিয়ে দেবো, তার মানে 20 লিটার জল আমার বেরিয়ে গেছে। এবার কি বলছে, পানির শতকরা ক্ষতি কত, শতকরা ক্ষতি মানে কি, যেটা আমার নষ্ট হয়ে গেছে জল, মানে নষ্ট কোনটা হবে, যেটা আমার বেরিয়ে গেছে ফুটো হওয়ার কারণে, সেটাই তো নষ্ট হয়েছে। আর নষ্ট কত হয়েছে, 240 ছিল 220 আছে এখন, তার মানে কত নষ্ট হয়েছে, 20 লিটার। তার মানে বলছে শতকরাই কত, তার মানে শতকরাই বের করতে গেলে কী করতে হবে, 20 নষ্ট হয়ে গেছে, কতর মধ্যে নষ্ট হয়েছে স্যার, 240 ছিল, মানে 240-এর মধ্যে নষ্ট হয়েছে, ইন্টু 100 করে দিলে কত হয়ে যাবে, এই শূন্য গেল, 10 2 20, 12 2 24, 100/12 করে দিলে কত হয়ে যাবে স্যার, 100 যদি 12 করে দিই তাহলে 2 দ্বারা 6 দিয়ে 12, 2 দ্বারা 50, 2 দ্বারা 3 25, তার মানে কত হয়ে যাবে, 25/3কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে 3 8 24 দশমিক 3 3 9, 3 3 9, তাহলে 8.33% কোথায় রয়েছে, বি দাগের অ্যান্সার 8.33%। চলো কিছুই ছিল না, একেবারে সহজ অঙ্ক ছিল। নেক্সট কোশ্চেন দেখবে, চলো তাড়াতাড়ি করো অ্যান্সার করো। এখন কিন্তু আর নোট করার সময় নেই স্যার, এখন শুধু প্র্যাকটিস করতে হবে। চলো কি বলছে প্রশ্ন, একটি গাড়ি একটি দূরত্ব অতিক্রম করে 5 ঘন্টা সময় নেয়। একটা গাড়ি একটা দূরত্ব, নির্দিষ্ট একটা দূরত্ব বলছে অতিক্রম করতে গিয়ে সময় নিচ্ছে, টাইম নিচ্ছে কত, 5 ঘন্টা, অর্থাৎ 5 আওয়ার। এবার কি বলছে আমাকে, যদি এর গতি 30 কিমি/ঘন্টা হয়, আচ্ছা যদি গাড়িটার গতি অর্থাৎ স্পিড যদি 30 কিমি/আওয়ার বা 3 কিমি/ঘন্টা হয়, তবে কি বলছে আমার, যে 2.5 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে গেলে গাড়ির গতি কত হওয়া উচিত। তার মানে দেখো, একটা গাড়ি রয়েছে সার্টেন ডিস্ট্যান্স, অর্থাৎ কি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, কত ঘন্টাতে, 5 ঘন্টা সময় নিচ্ছে, যার স্পিডটা হচ্ছে 30 কিমি/ঘন্টা। তাহলে আগে আমরা ডিস্ট্যান্সটা বের করতে হবে। তার মানে এখান থেকে যদি আমরা ডিস্ট্যান্স বার করতে চাই, তাহলে আমরা ফর্মুলা কি জানি স্যার, স্পিড ইকুয়াল টু ডিস্ট্যান্স বাই টাইম। তাহলে টাইম সমান কি হয়ে যাবে, তাহলে ডিস্ট্যান্স সমান কী হয়ে যাবে, স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্ট্যান্স ইকুয়াল টু হয়ে যাবে স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্ট্যান্স সমান স্পিড ইন্টু, এটা কোনো গুণ হয়ে গেল। তাহলে ডিস্ট্যান্স সমান কী হয়ে যাবে, স্পিড কত ছিল 30 ইন্টু টাইম কত ছিল 5 ঘন্টা, তাহলে 3 5 15, 150 কিমি। তাহলে ডিস্ট্যান্স পেয়ে গেলাম 150 কিমি। এবার কি বলেছে, তাহলে নির্দিষ্ট সেই দূরত্বটাই কত ঘন্টায় যেতে চেয়েছে আমার, 2.5 ঘন্টায়। তাহলে বলছে যে গতিবেগ কত, তাহলে আমরা ডিস্ট্যান্স পেয়ে গেলাম এত। এবার টাইম বলে দিয়েছে 2.5 ঘন্টায়, অর্থাৎ 5 ঘন্টায় আওয়ারে আমাকে যেতে হবে। তাহলে স্পিডটা কত হতে হবে, তাহলে স্পিড ইকুয়াল টু কী জানি আমরা, ডিস্ট্যান্স বাই টাইম। তাহলে স্পিড ইকুয়াল টু কত হয়ে যাবে, ডিস্ট্যান্স কত রয়েছে 150, আর সময় কত নিবে 2.5, দশমিক উঠালে উপরে চলে যাবে 10, অর্থাৎ দশমিকের জন্য 1, পরে একটা সংখ্যা, তার মানে একটা শূন্য, তাহলে হয়ে গেল 25। তার মানে দেখো 5 2 10, 5 2 10, 5 5 25, 3 5 15, 30 সমান 60 কিমি/ঘন্টা হয়ে যাবে স্যার আমার অ্যান্সার। তাহলে কত হয়ে গেল স্যার আমার, 60 কিমি/ঘন্টা। কত দাগে রয়েছে 60 কিমি, ডি দাগের অ্যান্সার 60 কিমি/ঘন্টা। চলো নেক্সট,
কিছু ছিল না, প্রথমে আমাকে বলে দিয়েছে যে সময় এত লাগবে আর স্পিড এত, তাহলে সেখান থেকে টাইম দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, ডিস্টেন্স বের করে নিলাম। এবার সেই ডিস্টেন্সে সে যাচ্ছে কত নির্দিষ্ট সময় 2.5 ঘন্টাতে, তাহলে সেখান থেকে আমরা স্পিড বার করতে পারবো। চলো, বুঝলে বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর পর কত টাকা 1908 টাকায় পরিণত হবে। তাহলে বার্ষিক কত পার্সেন্ট সুদের হারটা স্যার? বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে সুদের হার হচ্ছে 12%। 12% মানে কি জানি আমরা? 12/100। কাটাকাটি করলে 4 দ্বারা 3 4 12, 4 25 100 সমান 3/25। তার মানে 12% সমান কি পেয়ে গেলাম আমরা? 3/25। এবার কি বলছে? 12% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর পর কত টাকা, টাইম পিরিয়ডটা বলে দিয়েছে আমার, 2 বছর পর কত টাকা 1908 টাকায় পরিণত হবে। তার মানে প্রিন্সিপাল অর্থাৎ মূলধন আমাকে জিজ্ঞাসা করেছে, অ্যামাউন্ট বলে দিয়েছে কত? 1908 টাকা। 1908 টাকা। তাহলে আমরা কি জানি এখান থেকে? প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাতটা বের করো। প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাতটা কি হয়ে যাবে আমার? প্রিন্সিপাল অর্থাৎ 25 টাকা যদি আজকে তুমি মূলধন লাগাও, তাহলে 1 বছর পরে কত পাবে? 3 টাকা বেশি, তার মানে কত হয়ে যাবে? 28 টাকা। সেই জন্য কত বছরের কথা বলেছে? 2 বছরের। সেই জন্য কতবার লিখবো আমরা? 2 বার। 25 28, এটা জানি তো আমরা। এখান থেকে 25 টাকা যদি আমি মূলধন নিই, তাহলে 3 টাকা সুদে বাড়বে, তার মানে কত হয়ে যাবে? 28 টাকা অ্যামাউন্টটা। তার মানে আমাকে সময়টা কত বলেছে? 2 বছর, তার মানে 2 বার হবে এটা। 2 বার লিখে দাও পরপর, 25 25 28 28, এটাকে গুণ করে দাও। তার আগে দেখে নাও যে কাটাকাটি যায় কি যায় না, এভাবে এভাবে যায় না। তার মানে 25 × 25, এটাকে যদি গুণ করি 25 × 25, অনুপাত কত হয়ে যাবে? 28 × 28, 28 × 28। তাহলে আমাকে কি বলছে? যে অ্যামাউন্টটা কত টাকা ইনভেস্ট করে 2 বছর পরে 12% চক্রবৃদ্ধি সুদের হারে অ্যামাউন্টটা হবে 1908 টাকা। তার মানে অ্যামাউন্ট এখানে কত টাকা পেলাম আমরা? 28, 28 × 28। তার মানে এই 28 × 28 এর মান কত বলে দিয়েছে আমাকে? 1908। তার মানে আমার অ্যামাউন্টটা কত হয়ে যাবে? তার মানে 28 × 28 যদি আমার হয় 1908 টাকা, একের মান হয়ে যাবে 1908/28 × 28। তাহলে আমাকে কি প্রিন্সিপাল অর্থাৎ মূলধন বের করতে হবে। এটাই তো আমার মূলধন। মূলধন কত? 25 × 25। তাহলে 25 × 25 এর মানটা কত হয়ে যাবে স্যার? 1908/28 × 28 × 25, আর 25টা উপরে, 25 × 25। এটাই তো। এবার কাটাকাটি করবে, কাটাকাটি করে যেটা অ্যান্সার হবে সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো দেখে নিলে। এখান থেকে তোমরা ডিরেক্টলি করতে পারতে যে আমাকে প্রিন্সিপাল চেয়েছে মানে কি? প্রিন্সিপাল চেয়েছে মানে 1908, এটা হয়ে যাবে নিচে যেটার মান দেওয়া আছে, 28 × 28 এর মান দেওয়া আছে তো, তাহলে এটা বাই এটা হয়ে যাবে × 25 × 25। দেখো 1908/28 × 28 হলো 1908 এর মানটাই 28 × 28 এর মানটাই তো 1908 টাকা দেওয়া আছে অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্টটা বসে যাবে নিচে, 1908টা উপরে ইন্টু যেটা চেয়েছে সেটা উপরে গুণ হয়ে যাবে। এখান থেকে তোমরা এই লাইনটা ডিরেক্টলি করতে পারতে, এতগুলো সময় লাগতো না। এখান থেকে ক্যালকুলেশন করবে, যেটা অ্যান্সার হবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। চলো নেক্সট কোশ্চিন। আশা করি এগুলো অঙ্ক তোমাদের মুখস্থর মতো হয়ে গেছে বারবার বলে বলে। চলো প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা করবে, কত কত নম্বর অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে। 36 এবং 45 দ্বারা বিভাজ্য সর্বাধিক 4 অঙ্কের সংখ্যাটি 10,000 থেকে বিয়োগ করা হয়, তার ফলাফল খুঁজুন। চলো দেখি, এটা একটু নতুন কোশ্চেন রয়েছে, কারা করে দেখাতে পারছো আমি তোমাদেরকে সময় দিব 30 সেকেন্ড সময়। 30 সেকেন্ডের মধ্যে তোমরা প্রত্যেকে করে দেখাবে কারা কারা করতে পারছো। একটু নতুন টাইপের রয়েছে, আমি কিন্তু তোমাদেরকে কনসেপ্ট ক্লাসে করিয়েছি, এমন নয় যে করাইনি, এই টাইপের অঙ্ক আমি করিয়েছি। তাহলে চলো প্রত্যেকে করে দেখাবে আমাকে। চলো কে কে করতে পেরেছো তাড়াতাড়ি করে অ্যান্সার করবে, তাড়াতাড়ি করে অ্যান্সার করবে প্রত্যেকে। আমি চাই যেন প্রত্যেকে তোমরা করতে পারো, একেবারে কনসেপ্ট ক্লাসে করেছি, কিছুই নেই। রসাগু এবং গসাগু চ্যাপ্টারের অঙ্ক রয়েছে। চলো এই অঙ্কটা করার জন্য দুইটা জিনিস, শুধু বেসিক দুটো জিনিস মনে রাখতে হবে, যে বৃহত্তম সংখ্যাগুলো কি, 2 অঙ্কের 3 অঙ্কের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা আর ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, এই জিনিসটা মনে রাখতে হবে। আর বৃহত্তম সংখ্যা বলতে গেলে আমাদেরকে কি করতে হবে, লসাগু না গসাগু, এই দুটো জিনিস যার মনে রয়েছে তারা কিন্তু করতে পারবে। তাহলে কি বলছে দেখো, 36 এবং 45 দ্বারা বিভাজ্য সর্বাধিক 4 অঙ্কের সংখ্যাটি 10,000 থেকে বিয়োগ করলে, আগে আমাকে সংখ্যাটা বের করতে হবে, তারপরে 10,000টা বিয়োগ করতে হবে। তাহলে দেখো কি কি দ্বারা বিভাজ্য বলেছে, 36 আর 45, 36 আর 45 দ্বারা বিভাজ্য সর্বাধিক 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা।
তার মানে দেখো 36 এবং 45 দ্বারা যে সংখ্যাটা বিভাজ্য হবে তার মানে তার লসাগু দ্বারাও সেটা কি হবে বিভাজ্য হবে। তার মানে আগে এর লসাগুটা আমার বার করো। তাহলে লসাগু যদি বার করি তাহলে কত হয়ে যাবে 3 দ্বারা, 3 12 36, 3 1 3, 3 5 15, 3 দ্বারা 3 4 12, 3 5 15, তাহলে কত হয়ে গেল 4 5 20, 3 3 9, 9 2 18, 180। তার মানে কত হয়ে গেল সংখ্যাটা 180। তার মানে 180 দ্বারা আমার বিভাজ্য হবে কোনটা 4 অঙ্কের সর্বাধিক সংখ্যাটা। আচ্ছা 180 দ্বারা 4 অঙ্কের বৃহত্তম সর্বাধিক সংখ্যা আমার বিভাজিত হবে। তার মানে কি 4 অঙ্কের এবার বৃহত্তম সংখ্যাটা লিখো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি 4টা 9। আজ ক্ষুদ্রতম বলছো স্যার, আচ্ছা একটা প্রশ্ন বলো তো দেখি, ক্ষুদ্রতম বললে কি হতো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি 4টা না হয় ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? ক্ষুদ্রতম যখনই বলতো 1 দিয়ে 3টা শূন্য, 1 দিয়ে 3টা ক্ষুদ্রতম যত অঙ্কের ক্ষুদ্রতম বলবে 1 দিয়ে শূন্য বসিয়ে দাও, 3 অঙ্কের বলে 1 দাও পরে 2টা শূন্য বসিয়ে দাও। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গেল এটা। এবার কি বলছে আমার 180 দ্বারা আমাকে বিভাজ্য হতে হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তার মানে 4 অঙ্কের তো বৃহত্তম সংখ্যা এটাই, তার মানে 180 দ্বারা বিভাজ্য যাও তো তুমি। 180 দ্বারা যদি বিভাজ্য দিই আমরা, তার মানে ভাগ দিই, তাহলে দেখো তো ভাগ যায় কি যায় না। তাহলে 180 দ্বারা যদি ভাগ দিই তাহলে কত হয়ে যাবে 9 দ্বারা, 9 0 0, 9 0 0, 8 9 72, 2 হাতে থাকলো 1। আচ্ছা 9 দ্বারা যাবে না, এটা যাবে তোমার কত দ্বারা 58 36 3 18, 58 36 3 18 54, 4 18, 4 32, 7 5 8 40। আচ্ছা 5 দ্বারা দাও তুমি এটা, তাহলে 5 দ্বারা দিলে 5 0 0, 5 8 40 হলো 4, তাহলে 5 1 5 4 কত হয়ে যাবে আমার 5 4 9। তার মানে কত হয়ে গেল 900। তার মানে নামলো কত 9 9 9। তাহলে আবার 3 9, তাহলে আবার যাবে আমার কত দ্বারা 5 দ্বারা, তাহলে 5 দ্বারা হলে কত হয়ে যাবে 900। তার মানে নামলো কত 99। তার মানে দেখো যখনই আমাকে কি বলেছে যে 36 এবং 45 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বিভাজ্য মানে কি সম্পূর্ণরূপে ভাগ যাবে। তাহলে এই দুটো সংখ্যার লসাগু যেটা সেই সংখ্যাটার দ্বারা যদি আমার বৃহত্তম সংখ্যাটা ভাগ যায়, তার মানে এই দুটো সংখ্যা দ্বারা অবশ্যই ভাগ যাবে। এটা সবসময় মনে রাখবে যে দুটো সংখ্যার লসাগু যেটা পাবো আমি সেটা দ্বারা যদি আমার বৃহত্তম সংখ্যাটা ভাগ যায় সম্পূর্ণরূপে, ভাগ শেষ কিছু না বাঁচে, তবে কি হবে সংখ্যাটা এই দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য যাবে। তাহলে দেখো আমরা লসাগু কি পেলাম 180। তাহলে 180 দ্বারা কি এই সম্পূর্ণ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি ভাগ যাচ্ছে? ভাগ যাচ্ছে না। ভাগ যেতে গেলে সম্পূর্ণরূপে ভাগ যেতে গেলে কি আমার থাকতে হবে না, নিচে ভাগ শেষটা থাকতে হবে না। তার মানে কত থাকতে হবে না স্যার 99টা আসা লাগবে না আমার। তবে যদি এখানে আমার যদি 99টা না আসতো তার মানে সম্পূর্ণরূপে ভাগ যেত, যেহেতু প্রশ্নে বলেছে সম্পূর্ণরূপে ভাগ যাবে। তার মানে এখানে 99 আসতে মানে আমার সম্পূর্ণরূপে ভাগ যাচ্ছে না, 99টা এক্সট্রা আসে। তার মানে আমি কি করে দেবো এখান থেকে 99টা বাদ দিয়ে দিব। তার মানে 9 9 9 9 থেকে 99টা যদি বাদ দিয়ে দাও তাহলে কত হবে 0 0 9 9, 9900। তার মানে এই সংখ্যাটা কি হবে আমার, এই সংখ্যাটা 180 অথবা 36 45 দ্বারা সম্পূর্ণরূপে আমার কি যাবে ভাগ যাবে। বুঝতে পারলে তো? তাহলে এই সংখ্যাটা সম্পূর্ণরূপে ভাগ যাবে 36 আর 45 দ্বারা। তাহলে এবার কি বলেছে, আমি তো সংখ্যাটা পেয়ে গেলাম বৃহত্তম সংখ্যাটা। এবার আমাকে বলেছে যে সংখ্যাটি যদি 10,000 থেকে বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হবে। তাহলে সংখ্যাটাকে 10,000 থেকে বাদ দিয়ে দাও 1 2 3, তাহলে কত রয়েছে 9,900। বাদ দিলে কত হয়ে যাবে 0 0 1, তার মানে 100। অ্যান্সার কত হয়ে গেল স্যার 100। আর একবার বলছি, যারা বুঝে গিয়েছো খুব ভালো স্যার, তোমরা ভালো, কিন্তু আমাকে ক্লাসে সেই 0 লেভেলের ছাত্রদেরকে নিয়ে চলতে হবে, যারাও স্বপ্ন দেখেছে যে আমরা সিলেকশন নেব, তাদেরকে নিয়ে চলতে হবে আমাকে। সেই জন্য দেখো যারা এখনও বুঝতে পারেনি, প্রশ্নে কিছু নেই স্যার, আমাকে বলেছে বৃহত্তম সংখ্যা কি হবে 36 এবং 45, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা জিজ্ঞাসা করেছে যেটা 36 এবং 45 দ্বারা ভাগ যাবে। কিছু করবে না, 36 আর 45-এর লসাগু করবে, লসাগু যেটা পাবে সেটা দ্বারা কি করবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি স্যার 4টা 9, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি 4টা 9। তার মানে 100 সম্পূর্ণরূপে ভাগ যাবে মেন কি এই যে 180 লসাগুটা পেলাম, এই 180 দ্বারা এই সংখ্যাটা সম্পূর্ণরূপে ভাগ যাবে। লসাগু ভাগ শেষ কিছু যেন না থাকে, ভাগফল যেটা হবে সেটাই, ভাগ শেষ কিছু না থাকে। তার মানে দেখো 180 দ্বারা ভাগ করব, ভাগ করে দেখছি আমরা 99 ভাগ শেষ আসছে। তার মানে কি এই সংখ্যাটা 4 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা যেটা সেটা কি হচ্ছে আমার 180 দ্বারা ভাগ যাচ্ছে না, তার মানে 36 আর 45 দ্বারা যাবে না।
যদি আমার এখানে 99টাকে আমি যদি বাদ দিয়ে দিই এখান থেকে, তাহলে কি হবে, আমার সংখ্যাটা সম্পূর্ণরূপে ভাগ যাবে। তার মানে এই সংখ্যাটা থেকে 99টা বাদ দিয়ে দাও, 99 বাদ দিলে হয়ে গেল 9900। তার মানে 9900কে যদি এবার তুমি 180 বা 36 বা 45 দ্বারা ভাগ করো, তাহলে সম্পূর্ণরূপে ভাগ পাবে। তার মানে 36 আর 45 দ্বারা ভাগ যাবে, এরকম 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হয়ে গেল আমার 9900। এবার আমাকে বলেছে যে 10,000 থেকে যদি বাদ দিই, তাহলে বিয়োগ ফলটা কত হবে, তাহলে 10,000 থেকে সংখ্যাটা বাদ দিয়ে দাও, কত হয়ে গেল আমার 100। চলো নেক্সট কোশ্চেন। আশা করি এবার বুঝতে পেরেছো। আর একটা কথা বলবো স্যার, যে আমি যেটা মনে করি একটা টিচার মানে এটা নয় যে ক্লাসে যে দুজন ভালো স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমি দেখব। দেখো যারা ভালো রয়েছে তারা যদি ভালো করে পড়ে তাহলে তাদের তো সিলেকশন হবে। তাহলে যারা যে তোমার কাছে বাকি স্টুডেন্টগুলো আছে, যারা পড়াশোনায় একটু কাঁচা, অঙ্কে একটু কাঁচা, তাদেরও তো দায়িত্ব রয়েছে, নাহলে আমি তাদেরকে পড়াবো কেন? বেশিরভাগ ক্ষেত্রে আমি যারা অফলাইন টিচার তাদেরকে বলবো, তাদের ক্ষেত্রে আমি বলছি, যদি আমি একজন অফলাইন টিচার হই, আমি নিজেকে বলছি যে আমার কাছে 10 জন স্টুডেন্ট এলো, 2 জন স্টুডেন্ট খুব ভালো পারছে, 8 জন পারছে না, তাহলে একটা টিচার আমার বৈশিষ্ট্যটা কী হওয়া উচিত? যে ওই শুধু 2 জনেরই সিলেকশন নিয়ে দেওয়া? কখনোই নয় স্যার, কারণ প্রত্যেকে আমার কাছে আশা ভরসা নিয়ে আসছে। আমাকে ক্লাসের সেই স্টুডেন্টটাকে টার্গেট করতে হবে যেটা একেবারে পিছনে রয়েছে। সে যদি স্যার সিলেকশন নিতে পারে, তার মানে মনে রাখবে যে আমার ক্লাসে 10 জনই সিলেকশন নিতে পারবে, যদি 10টা ভ্যাকেন্সি থাকে। তবে 10টা যদি ভ্যাকেন্সি থাকে, যদি সে সবচেয়ে লোয়েস্ট স্টুডেন্টটা যদি আমার সিলেকশন নিতে পারে, তাহলে সামনের সবাই নিতে পারবে। সেই জন্য একটা টিচারের বৈশিষ্ট্য, সবাই স্যার একটা টিচারের কাছে আশা নিয়ে পড়ে, একটা ভরসা নিয়ে পড়ে যে আমাকে ভালো পড়াবে, আমাকে গাইড করবে। তার মানে এটা নয় যে আমি শুধু ভালোদেরকে টার্গেট করব, যারা একটু কাঁচা রয়েছে স্যার তাদেরকেও আমাকে টার্গেট করে চলতে হবে। তাহলে চলো, আর কিছু বলো না। নেক্সট কোশ্চেন কি বলছে, নিচের অনুপাতের মধ্যে সবচেয়ে বড় অনুপাত কোনটি? নিচের অনুপাতের মধ্যে অথবা ভগ্নাংশের মধ্যে কি বলছে, ভগ্নাংশ কি রয়েছে 3/8, তারপরে কি রয়েছে আমার 5/7, 5/7, কমা কি রয়েছে আমার 9/15, 9/15, তারপরে কি বলেছে আমার 4/9। বলছে যে এই ভগ্নাংশ বা অনুপাতগুলির মধ্যে সবচেয়ে কি বলেছে, সবচেয়ে বড় অনুপাত কোনটি, সবচেয়ে বড়, এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা? তাহলে এক্ষেত্রে আমরা কি করবো স্যার, ডিরেক্টলি 8কে 3 দ্বারা এভাবে ভাগ করেও দিতে পারো। তা 0.04, আচ্ছা, আর 3 8 24, 3 8 24, নামলো 6, দশমিকের জন্য 0, 8 8 64, মানে 7 8 56, 4 0, তার মানে কত 5 8 40, তার মানে কত হয়ে গেল, এখানে যখনই 5 আসবে এটা 8 হয়ে যাবে, মানে 0.38 হয়ে গেল। এর মানটা কত হয়ে গেল 0.38। এভাবে আমরা 5কে ভাগ করে দেখব, 0.0, 7 7 49, 1 0, 7 1 7, 3 0, 4 7 28, তাহলে এখানে 5 আসেনি, তার মানে 0.71 হয়ে যাবে, 0.71। এভাবে 9 দ্বারা ভাগ করে দেখব, 9 15, দেখো 9 আর 15 যদি ভাগ করি তাহলে কত হয়ে যাবে, 9 কে 9, 9 6 15, দশমিকের জন্য 0, তাহলে কত হয়ে গেল 5 9 45, 6 9 54, 6 9 54, নামলো কত 6 0 60, 60কে আবার 6 9 54, তার মানে কত হয়ে যাবে 54, আবার 6 নামবে, তাহলে এভাবে চলতে থাকবে, তার মানে 1.67 হয়ে যাবে। আর এবার থাকলো কত 4 দ্বারা 9কে, তার মানে 4 দ্বারা 9কে ভাগ করো, 4 2 8, তার মানে কত হয়ে গেল 1 নামলে 0.0, 4 2 8, 2 নামলো 4 5 20, তার মানে 2.25, 2.25, 2.25, তার মানে সবচেয়ে বড় কোনটা পেলাম 4.9, 4/9, তার মানে 4/9টা হয়ে গেল আমার কি স্যার, এভাবে ভাগ করে দেখে নেবে, 4/9টা হয়ে যাবে সবচেয়ে বড়। আরও একটা সহজ টেকনিক রয়েছে, সেটা এখন বললে তোমাদের মাথার উপর দিয়ে যাবে, আমি আস্তে আস্তে বলবো, প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে বলবো। আর এক তিন রকমভাবে করতে পারা যায়, এটা একটা নিয়ম হলো। আর একটা নিয়ম হলো প্রত্যেকটা সংখ্যার লসাগু করে দাও, নিচের 8 7 15 9 দ্বারা লসাগু করে দাও। এবার লসাগু যেটা পাবে সেটা দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে কাটাকাটি করে দেখে নিবে, যেটা সবচেয়ে বড় হবে সেটা হয়ে যাবে বড়। আর একটা নিয়ম আছে, এভাবে কোনাকুনি গুণ করে এভাবে আমরা বের করতে পারবো, সেটা একটু জটিল আছে, বুঝতে সময় লাগবে, কিন্তু সবচেয়ে শর্ট ট্রিক সেটাই। তাহলে এভাবেও করতে পারো। তাহলে দুটো নিয়ম মনে রাখবে, যে এভাবে যদি না পারো তাহলে কী করো, প্রত্যেকটা নিচের সংখ্যা লসাগু করবে, লসাগু যেটা পাবে লসাগু দ্বারা এই
প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে দেখে দেবে। ধরো এখানে লসাগু আসলো আমার কত 24 যদি আসে, একটা কথার কথা, যদি 24 আসে 3/8 ইন্টু 24 করবে, কাটবে 3 8 24, তাহলে 3 3 9। তাহলে এভাবে প্রত্যেকটা সংখ্যা পাবে কিছু 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 করে, তার মধ্যে যেটা বড় থাকবে সেটা হয়ে যাবে আমার অ্যান্সার। চলো কি বলছে, যদি একটি কিউবয়েডের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 16 15 এবং 12 সেমি হয়, তাহলে কি বলছে তার ঘনকটির দীর্ঘতম কর্ণের দৈর্ঘ্য। কিউবয়েড মানে কি ঘনক, তাহলে ঘনকের কি বলছে আমার দীর্ঘতম কর্ণের দৈর্ঘ্য কত। তার মানে এটা কি আমার একটা কিউবয়েড, এটা আমার কিউবয়েড। কিউবয়েডের কর্ণের দৈর্ঘ্য সবচেয়ে কোনটা বড় হবে, যেটা এই কোণা থেকে শুরু করবে আর এই কোণাতে এসে শেষ হবে সেটা। তার মানে আমাকে কি বলছে, কর্ণের দৈর্ঘ্যের কিউবয়েডের কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে আমাদের কি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য কি বলেছে 16 স্কোয়ার, তার মানে 16 স্কোয়ার প্লাস কত বলেছে 15 স্কোয়ার, 15 স্কোয়ার প্লাস কত রয়েছে 12, তার মানে 12 স্কোয়ার। তার মানে যদি করি তাহলে কত হয়ে যাবে 16 স্কোয়ার 6 6 36 6 হাতে হলো 3, 6 দিয়ে 12, 3 15 5, হাতে থাকলো 1 2, 256 16 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার কত হয়ে যাবে 5 5 25 5, হাতে হলো 2, 5 2 10, 2 12, 2 হাতে হলো 1 আর হয়ে গেল 2 225, 12 স্কোয়ার 144। তাহলে প্রত্যেকটাকে যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে 4 5 9 9 6 15 5, হাতে হলো 1 4 2 6 6 আর 5 11 আর 2 12 2, হাতে থাকলো 1 2 2 4 1 5 আর 1 6 625। 625 কার স্কোয়ার স্যার 25 এর স্কোয়ার 625, তার মানে 625কে আমরা কি লিখতে পারি 25 ইন্টু 25, তার মানে একটা 25 বেরিয়ে যাবে, তাহলে হয়ে যাবে আমার কত 25 সেমি। তার মানে কত হয়ে যাবে কিউবয়েডের 25 সেমি। যদি আমাকে বললে কিউবয়েড না বলে যদি দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিত একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হয়ে যেত স্যার, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হয়ে যেত দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু প্রস্থ স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার অর্থাৎ দৈর্ঘ্যের স্কোয়ার আর প্রস্থ স্কোয়ার হয়ে যেত। কিন্তু এখানে কি বলেছে কিউবয়েড, সেই জন্য দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। যদি আমাকে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র বলতো সেক্ষেত্রে কী হয়ে যেত শুধু দৈর্ঘ্য ইন্টু প্রস্থের স্কোয়ার। চলো সূত্রগুলো অবশ্যই মনে রাখবে, আমি কিন্তু পরিমিতি চ্যাপ্টারে প্রত্যেকটা সূত্র ভালোভাবে লিখিয়ে দিয়েছি, কর্ণের দৈর্ঘ্যের সূত্র। চলো চলো ক্লাস শেষে একটা তোমাদেরকে স্কোয়ার বের করা শর্ট ট্রিক্স বলে দিচ্ছি, সেভাবে তোমরা খুব সহজে বের করতে পারবে। কী বলছে নয়, যদি সঙ্গীতার মাসিক বেতন 3.2% বৃদ্ধি পায়, যার ফলে সে আরও 132 টাকা বেশি পায়, সঙ্গীতার মাসিক বেতন কত। তার মানে কি 3.2% আমার মাসিক বেতন বৃদ্ধি পাওয়ায় 132 টাকা তুমি বেশি পাচ্ছ, তাহলে বলছে যে মাসিক বেতন কত ছিল। যদি বৃদ্ধি পায় বলেছে, তার মানে আগে মাসিক বেতনটা কত ছিল সেটা বের করতে বলেছে। তোমরা প্রত্যেকে করে দেখাবে, তাড়াতাড়ি করবে, 30 সেকেন্ড সময় থাকলো, তাড়াতাড়ি করবে। চলো কি বলছে 3.2% বৃদ্ধি পাচ্ছে, 3.2% বৃদ্ধি পাচ্ছে, তার মানে কত হয়ে যাবে 3 3 9 9 2 9 আর 2 কত 11/3%, এত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে। আর এত পার্সেন্ট কথার অর্থ কি, তার মানে হয়ে যাবে 11/300। তার মানে যদি মাসিক বেতনটা 300 টাকা হয় তাহলে 11 টাকা বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত, আচ্ছা 300 টাকাতে বৃদ্ধি পাচ্ছে কত টাকা 11 টাকা। এবার আমাকে প্রশ্নে বলেছে যে আরও 132 টাকা বেশি পাচ্ছে। 132 টাকা বেশি পাওয়া মানে কি, যেটা বৃদ্ধি পাচ্ছে সেটাই। আর এখানে আমাদেরকে কি বলছে 11 টাকা বৃদ্ধি পাচ্ছে, 11-র মান হয়ে যাবে 132, তাহলে 1-এর মান হয়ে যাবে 132/11। তাহলে বলছে মাসিক বেতন কত ছিল, তাহলে মাসিক বেতন কত স্যার 300, তাহলে 300-র মানটা কত হয়ে যাবে 132/11 ইন্টু 300, 11-কে 11, 11 2 22, তাহলে 3 12 36 0 0 3600 টাকা। সোজা এখানে 3.2% বৃদ্ধি যদি পাই তাহলে কি বলছে 132 টাকা সে আরও বেশি পাবে। তার মানে 3.2% মানে কি 11/3%, 11/3% মানে কি 11/3/100। তার মানে করতে গেলে দেখো 11/3/100 পার্সেন্টেজ উঠাতে গেলে, তার মানে 11 এই 3টা নিচে চলে আসবে, 3 × 100 তার মানে 300 হয়ে যাবে, 11/300। তার মানে যদি মাসিক বেতন 300 টাকা থাকে তাহলে এখন বৃদ্ধি পেয়ে 11 টাকা বৃদ্ধি পাচ্ছে, 300 টাকাতে বৃদ্ধি পাচ্ছে 11 টাকা। এবার সে বলছে যে 132 টাকা বেশি পায়, তার মানে যেটা বৃদ্ধি পেয়েছে সেটাই বেশি পাবে, তার মানে 11 বৃদ্ধি পেয়েছে, তাই 11-র মানটা হয়ে যাবে 132, তাহলে 1-এর মান এত, তাহলে 300-র মান, তার মানে তার মাসিক বেতনটা বের করতে বলেছে, তাহলে 300-র মান হয়ে যাবে এত। চলো নেক্সট কোশ্চেন।
চলো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক কি বলছে আমার 24 ভাজক 12 বিয়োগ 4 মাথাতে এটা রয়েছে ছুটে গিয়েছে বার রয়েছে তারপরে কি বলছে প্লাস কত রয়েছে আমার 32 ভাজক কত দিয়েছে আমার ভাজক দিয়েছে আচ্ছা এটা ঘিরা আছে ভাজক দিয়েছে কত স্যার 4 প্লাস কত 8 প্লাস 2 প্লাস আচ্ছা 2 মাইনাস রয়েছে 2 মাইনাস 3 তাহলে দেখো আমরা কি জানি আগে এটা কি বড়মাসের অঙ্ক আগে যেগুলো মাথাতে বার সেগুলোর কাজ তার মানে কার মাথাতে বার রয়েছে ভাজক এর মাথাতে বার রয়েছে তার মানে 12 থেকে 4 বাদ দিলে কত হয়ে যাবে 8 প্লাস কত হচ্ছে 32 বসে দাও ভাজক 4 আর 8 কত হয়ে গেল 8 4 12 12 আর 2 14 14 থেকে 3 বাদ হয়ে গেল 11 তার মানে দেখো এবার কি করতে হয় ভাগের কাজ তাহলে 8কে যদি 24কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কত হয়ে যাবে 3 আর 3 আর 32 কত হয়ে যাবে 35 35 ভাজক 11 তার মানে কত হয়ে যাবে 3 11 33 33 34 3 পূর্ণ 2 এর 11 3 পূর্ণ 2 এর 11 হয়ে যাবে আমার অ্যান্সার আচ্ছা আরেকবার দেখানো হয় 24 ভাজক 12 মাইনাস 4 24 ভাজক 12 মাইনাস 4 12 থেকে 8 হবে 8 3 হবে আর এখানে রয়েছে আমার 32 তার মানে 32 তার মানে কত হয়ে গেল যদি যোগ করে দিই তাহলে 3 32 আর 3 হয়ে গেল 35 আর এখানে হলো 8 4 12 12 12 আর 2 14 14 থেকে 3 বার যদি দিই আমি 11 হবে তাহলে 35কে যদি 3 আর 33 14 তাহলে 3 পূর্ণ 2 এর 11 হয়ে যাবে আমার ফাইনাল অ্যান্সার তাহলে এখান থেকে আমাদের টপ 10 কোশ্চেনের আবার 14 নম্বর প্র্যাকটিস সেট শেষ আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী প্র্যাকটিস সেটে যেটা 15 নম্বর প্র্যাকটিস সেট তোমরা প্রত্যেকে কিন্তু এই প্র্যাকটিস সেটে যেগুলো পারোনি প্রত্যেকটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে ভালো করে যেন পরবর্তী প্র্যাকটিস সেটে তোমরা তোমাদের বেস্ট দিতে পারো 10টাতে 10টা কোশ্চেন আমি করার আগে তোমরা করতে পারো এভাবে যেন আর নেক্সট 10 দিনের মধ্যে যেন তোমরা একেবারে এমন ব্লেডের মতো হয়ে যাও আর আমি যখন তোমাদেরকে মক টেস্টটা দিব তখন যেন মক টেস্টটা আমার এখান থেকে সলিউশন তোমাদেরকে না দেখতে হয় মক টেস্ট যে বুকটা দেব তোমাদেরকে ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে সেটা যেন আমার এখান থেকে সলিউশন দেখে তোমাদেরকে করতে হয় এরকম অবস্থা না হয় আর পরীক্ষা হলে 40-এ 40 নিয়ে আসতেই হবে স্যার যে করে হোক 40-এ 40 তোমাকে অ্যাচিভ করতেই হবে তো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে ততজনের জন্য সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ